Assalamualaikum. Hello my dear students. I hope you are well. I am also well. আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যারেশনের পার্ট ই। আমরা জানি আমরা সেন্টেন্স ন্যারেশন শিখছি। বিগত ক্লাসে আমরা পর্যায়ক্রমে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ পর্যন্ত শিখেছি এবং আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমরা প্রতিদিনের মতো খাতা কলম নিয়ে প্রস্তুত আছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের এক নম্বর নিয়মটি উপস্থাপন করা হয়েছে। এটা বেসিক নিয়ম। সাবজেক্ট প্লাস সেড বা টোল্ড এর পরিবর্তে যা বোঝাবে তা। আমি আবারো বলি, সাবজেক্ট প্লাস সেড বা টোল্ড এর পরিবর্তে যা বোঝাবে তা। এখানে দেখো সেড বা টোল্ড এর পরিবর্তে আদেশ বোঝালে অর্ডার, নিষেধ বোঝালে প্রহিবিটেড, পরামর্শ বোঝালে সাজেস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড এবং ক্ষমা বোঝালে বেগড। তোমার প্রয়োজনে এটা রিভিউ করে দেখে নিবে, প্লাস অবজেক্ট যদি থাকে। অর্থাৎ এই বক্সের প্রথম অংশটুকু আমরা জানি, আমরা দ্বিভাবে ন্যারেশনটা শিখি, সেন্টেন্স ন্যারেশনগুলো। ফার্স্ট ওয়ান আরবি বা রিপোর্টিং ভার্ব অংশ, এতটুকু আলোচনা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ। এরপরে আমাদের লিংক করবে, অর্থাৎ আমরা অ্যাসার্টিভে শিখেছিলাম ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, ইন্টারোগেটিভে শিখেছিলাম ইনভার্টেড কমার পরিবর্তে আক্স বসবে, মানে এখানে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড বসবে। আবার অপারেটিভে শিখেছিলাম ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, কিন্তু আজকে আমরা শিখতেছি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে কি টু। এরপর আসি মূল ভার্ব হতে শেষ পর্যন্ত, মানে আরএস অংশের ব্যাপারটা খুব ইজি। বাক্যে যেখান থেকে মূল ভার্ব হবে সেখান থেকে কি শেষ পর্যন্ত। তবে এখানে আরেকটি বিষয় তোমাদের জানা জরুরি, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে তোমরা চিনবে কিভাবে। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়। আমি তোমাদেরকে ভেঙে বলি তাহলে তিন ভাবে শুরু হয়, আরেকটা হচ্ছে ডন দিয়ে শুরু হয়, আরেকটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। অর্থাৎ এই তিন ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখতে পারি। ফার্স্ট অফ ওয়ান, ইনভার্টেড কমার ভিতরে আমি বারবার বলতেছি এটা আরএস অংশে। আরএস অংশে দেখবা কখনো শুরুতেই ভার্ব থাকবে, এমন বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। শুরুতেই ডন থাকবে, এমন বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আবার শুরুতে কি থাকবে, লেট থাকবে, এমন বাক্যগুলো সাধারণত ভাবে কি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করা হয়। আমরা সেগুলোই কিন্তু এই রুলস নিয়ে ভাববো। তাহলে আমরা প্রথমে ভার্ব দিয়ে সাধারণভাবে শুরু হলে কিভাবে হয়, আমরা শুধু এই রুলসটা নিয়ে উপরে আলোচনা করেছি। এরপর আমরা শিখবো ডন দিয়ে কিভাবে শুরু করতে হয়। তাহলে এই রুলসটার আলোকে, অর্থাৎ জেনারেলি কোনো ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা কিভাবে শিখব। তাহলে আমরা একটি एग्जांपल ফলো করি। যেমন ধরো ফাহাদ said কামাল। ওপেন দা ডোর। ধরো ফাহাদ কামালকে বলছে, ফাহাদ কামালকে বলছে ওপেন দা ডোর, দরজাটি খোলো। এখানে সেট টু আমি লিখতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা এটা সলভ করব কিভাবে। এতটুকু অংশ আমরা বারবার জানি, বারবার এটা আলোচনা করা হয়েছে। ইনভার্টেড কমায় আবদ্ধ অংশটুকু হচ্ছে আরএস এর নিয়মে যাবে, আর ইনভার্টেড কমা ছাড়া অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশটুকু আমাদের রিপোর্টিং ভার্বের নিয়ম ফলো করতে হবে। তাহলে আমরা ফলো করি সাবজেক্ট প্রথমে, তাহলে ফাহাদ ছিল, ফাহাদ আবার বসবে। এরপরে সেড বা টোল্ড যাই থাকুক না কেন তার পরিবর্তে কি এখানে যা বোঝাবে তাই হবে। এই যে এখানে যে আমি লিখবো এগুলো, এটা বোঝার জন্য কিন্তু আমাকে আরএস অংশে অর্থাৎ কি এই লাইনটার দিকে ফোকাস করতে হবে। এই লাইনটা কি বোঝাচ্ছে, এই লাইনটি যদি আদেশ বোঝায় তাহলে আমি লিখবো সেডের পরিবর্তে অর্ডার। সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে শুনো, কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি অর্থাৎ রিপোর্টেড স্পিচের লাইনটা, বক্তার যে বক্তব্য আছে সেই লাইনটি যদি কোনো আদেশকে বোঝায় তাহলে আমি রিপোর্টিং ভার্বে সেড বা সেড টুর পরিবর্তে বা টোল্ডের পরিবর্তে আমি লিখব অর্ডার। এই জায়গাটায় যদি কোনো নিষেধ বোঝায় তাহলে আমি লিখব কি প্রহিবিটেড। এই জায়গাটা যদি কোনো পরামর্শ বোঝায় তাহলে আমি কি লিখব, সেটার পরিবর্তে সাজেস্টেড।
এই জায়গাটা যদি কোনো উপদেশ বোঝায় তাহলে আমি সেডের পরিবর্তে লিখব কি অ্যাডভাইসড, আর এই জায়গাটা যদি কোনো অনুরোধ করা বোঝায় তাহলে সেডের পরিবর্তে কি লিখব রিকোয়েস্টেড, আর এই জায়গাতে কোনো ক্ষমা প্রার্থনা বোঝায় সেটা আমি কি করব সেডের পরিবর্তে লিখব কি বেগড। তাহলে এখানে কি বোঝাচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করো, ওপেন দ্য ডোর তার মানে কি দরজাটি খোলো। দরজা যদি খুলতে বলা হয় তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে কি সেটা আদেশ, এক্স্যাক্টলি রাইট। তাহলে আমরা আদেশে কি লিখব সেড টু পরিবর্তে অর্ডার লিখব। উপরে চার্টে কিন্তু দেওয়া আছে আদেশ বোঝালে কি হয় অর্ডার হয়। এবার অবজেক্ট যদি থাকে, হ্যাঁ আছে অবজেক্ট, এখানে কি আছে কামাল, তাহলে আমি কামালটা আবার লিখি। দ্যাটস ইট, অর্থাৎ আরবি অংশের কাজ আমার হয়ে গেল। এবার আমরা করব ইনভার্টেড কমার পরিবর্তে লিংক করার জন্য এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখব টু লিখব। তারপরে কি আছে মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। তাহলে এখানে মূল ভার্ব কি দেওয়া ছিল ওপেন দা ডোর। আমরা জানি, আমি কিন্তু প্রথম টেকনিক্যাল নিয়ে আলোচনা করতেছি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স তিন ভাবে শুরু হবে। ফার্স্ট ওয়ান ভার্ব দিয়ে শুরু, তাহলে ভার্ব দিয়ে শুরু হলে আমরা এই প্রসেসে যাব, এই সূত্রে যাব, এক নম্বর রুলসে যাব। সেই ক্ষেত্রে ওপেন দা ডোর, ওপেন একটি ভার্ব, খোলা, সেই ক্ষেত্রে কি আমরা ভার্ব সূত্র বলতেছে মূল ভার্ব হতে শেষ পর্যন্ত, তাহলে আমরা মূল ভার্ব হতে শেষ পর্যন্ত নিব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটি হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এরপর আমরা সেকেন্ড স্টেপে যাব। তাহলে সেকেন্ড স্টেপে যদি আমরা যাই সেটা আমাদের রুলসটা কি হবে, রুলস নাম্বার কি হবে 2 হবে। এখানে ক্যাপশনটা কি ডন যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো বাক্য ডন দিয়ে শুরু হয় তখন আমরা কিভাবে কাজ করব। তখন হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে এই জায়গাটা আমরা সরাসরি টোল দিয়ে দিব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে, মনে রাখতে সুবিধা হবে। সাবজেক্ট প্লাস টোল, তারপরে হচ্ছে অবজেক্ট যদি থাকে, এরপরে হচ্ছে নট। এই এতটুকু কাজ করতে হবে আমাদের রিপোর্টিং ভার্ব। আগের মতো লিংক করবে টু, তারপরে কি মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। সূত্রটা খুবই সিম্পল। তাহলে আমরা একটা एग्जांपल লিখি, the teacher said to the student, don't tell a lie. তাহলে আমরা খেয়াল করি এই জায়গাটা আমি চিনব কিভাবে যে এই সূত্রটা কখন প্রয়োগ করব, যখন আমি বাক্যে দেখব যে ডন দিয়ে বাক্য শুরু হয়েছে। আসলে কিন্তু আমাদের ইনভার্টেড কমার ভিতরে যখন আমি দেখব ডন দিয়ে শুরু হয়েছে তখন কিন্তু, তাহলে আমরা খেয়াল করি সূত্র বলতেছে সাবজেক্ট রিপোর্টিং ভার্বে, এখানে সিপিটিং ভার্বে সাবজেক্ট আর টিচার আছে, তাহলে আমি টিচারই লিখব। এরপর আসি সেড বা সেড টু যাই হোক না কেন তার পরিবর্তে আমি টোল্ড লিখব। তারপর আছে কি অবজেক্ট থাকে, হ্যাঁ এখানে অবজেক্ট কি আছে দা স্টুডেন্ট, তাই দা স্টুডেন্ট। এরপরে কি আছে এই জায়গাটা কিন্তু নতুন অ্যাডিশন, যেহেতু এটা নেগেটিভ তাই নেগেটিভটা আমাকে প্রকাশ করতে হবে, তাহলে কি আসবে নট। খালি খেয়াল করতে হবে ডন যুক্ত লিখিত বাক্যে ইনভার্টেড কমার পরিবর্তে আমি টু লিখি তার আগে একটা নট যোগ করতে হবে, তাহলে কি নট, আবার ইনভার্টেড কমার পরিবর্তে টু, নট টু, মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। তাহলে এখানে ডন এর কাজটা তো আমি করে ফেললাম। আমরা জানি সাহায্যকারী ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সে বসার সুযোগ নাই, একমাত্র নেগেটিভ প্রকাশ করার জন্য মানে নাবোধক প্রকাশ করার জন্য শুধুমাত্র ডো এর সাথে নটটা যোগ করতে হয়। অ্যাসার্টিভ সেন্সে বা আমরা জানি প্রেজেন্ট টেন্সের সেন্সে ডো এর সাথে নটটা যোগ করে বাক্যটাকে নাবোধক করতে হয়। এখানে ডিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই,
ডাজেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ শুধুমাত্র ডোটা ব্যবহার করা হয়েছে বাক্যটাকে নেগেটিভ প্রকাশ করার জন্য। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কোনো টেন্স ভেরি করে না, সেই ক্ষেত্রে কি আমরা ওই অবজেক্টের পর একটা নট যোগ করব, দেন ইম্পারেটিভ ফর্মের পরিবর্তে আবার টু। এবার আরএস অংশে আমাকে আগের মতই বলছে মূল ভার্ব হতে শেষ পর্যন্ত। এখানে তাহলে মূল ভার্ব কি আছে? টেল। তাহলে মূল ভার্ব কি আছে এখানে? টেল। টেল এ লাই, দ্যাটস ইট। অর্থাৎ the teacher said to the students don't tell a lie. The teachers told the student not to tell a lie. এটাই হচ্ছে আমাদের রুলস নাম্বার 2 এর, অর্থাৎ ডন্ট এর নিয়ম। অর্থাৎ ডন্ট উল্লেখিত বাক্য থাকলে আমি এভাবে কিন্তু কি করব? কাজ করব। তাহলে আশা করি নিয়ম দুটি বুঝতে পেরেছি। এই পর্যায়ে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম আছে, সেটি হচ্ছে লেট যুক্ত। আমরা তৃতীয় ধাপটি শিখছিলাম কি? প্রথমটা ভার্ব দিয়েছিল, তাই ফার্স্ট ক্লোজ আমরা ভার্ব রিলেটেড করেছি। সেকেন্ডটা ছিল আমাদের ডন দিয়ে শুরু হলে কিভাবে করব, এই ডন দিয়ে শুরু হলে আমরা সেকেন্ড রুল শিখলাম। এখন আমরা থার্ড রুলসটা শিখব, সেটা হচ্ছে লেট প্লাস আস বা লেটস যুক্ত বাক্যের ক্ষেত্রে। লেটস যুক্ত বাক্যের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে করতে পারি? সেক্ষেত্রে সূত্রটা সহজ, সাবজেক্ট প্লাস সেড বা টোল্ড এর পরিবর্তে প্রপোজড। কি বসবে এখানে? প্রপোজ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ইনভার্টেড কমার পরিবর্তে that প্লাস সাবজেক্টের নতুন রূপ, সাবজেক্টের নতুন রূপ প্লাস এখানে সাবজেক্টের নতুন রূপটা কি বসে এটা আমি লিখে দিই। এখানে বসবে দে বা উই। দে বা উই। এখানে আরেকটা বিষয় থাকে, স্যার বুঝলাম দে বা উই বসে, কিন্তু দে লিখবো কখন আর উই লিখবো কখন, এটা আমি আলোচনা করব। প্লাস এখানে আসবে উড বা শুড, তবে আধুনিক নিয়মে শুডের ব্যবহার উঠে গেছে, সেই সিস্টেমে আমরা সরাসরি উডটাই শিখতে পারি। প্লাস মূল ভার্ব হতে শেষ পর্যন্ত, দ্যাটস ইট। তাহলে যদি দাঁড়ালো এই অংশটি হচ্ছে আমার আরবি অংশ, দ্যাটস মিন রিপোর্টিং ভার্ব, আর এই অংশটি হচ্ছে আমার আরএস অংশ, দ্যাটস ইন রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এবার একটি एग्जांपल দিয়ে বোঝার চেষ্টা করি। The teacher said to us, let's go to picnic. বাক্যটা খেয়াল করি, the teacher said to us let's go to picnic। তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে আরবি অংশে কাজ করব। আরবি অংশের সূত্র কি বলতেছে? সাবজেক্ট প্লাস সেড বা টোল্ড এর পরিবর্তে প্রপোজ। আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ ডাবল কমার ভিতরে আমরা যখন লেটস হয় এভাবে সংক্ষেপে থাকবে অথবা থাকবে লেট আস, যেমনটা উপরে দেওয়া আছে, এভাবেও থাকতে পারে, আবার কি থাকতে পারে? লেট আস, এভাবেও থাকতে পারে। যখনই থাকবে এভাবে তখনই কিন্তু আমরা এভাবে কাজটা শুরু করব, তখনই আমরা ধরি বা এই রুলসে যাবে। এই রুলসে গেলে আমাদের আরবি অংশে এভাবে কাজ করতে হবে। প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্টটা লিখি দা টিচার, সেড টু পরিবর্তে আমাদের কি হবে? সেড টু বা টোল্ড যাই থাকুক না কেন প্রপোজড, যেহেতু প্রস্তাব করবে, দা টিচার প্রপোজড আস। অবজেক্ট এবং সাবজেক্ট রিপিটিভ ভার্বের অংশ আমরা জানি পরিবর্তন হয় না, তাই আস ছিল, আস থাকবে।
ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা জানি অ্যাসার্টিভে শিখছিলাম আমরা দ্যাট, অপারেটিভে শিখছিলাম আমরা দ্যাট, ইম্পারেটিভে শিখছিলাম আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডব্লিউএইচ। আবার ইম্পারেটিভে আমরা প্রথম দুটো নিয়মই শিখলাম ইনভার্টেড কমার পরিবর্তে টু, বাট শুধুমাত্র ইম্পারেটিভের লেটের নিয়ম মনে রাখতে হবে, যেটা লেটের নিয়ম, লেটের নিয়মের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখন আরএস অংশে যাই, সাবজেক্টের নতুন রূপ, নতুন রূপ এখানে কিন্তু দুইটার বেশি হবে না, অর্থাৎ হয় দে হবে অথবা উই হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার আমরা উই কখন দিব, উই দিয়ে কখন লিখবো আর দে দিয়ে কখন লিখবো? খেয়াল করো, অবজেক্ট যদি আস থাকে, কি আছে এখানে আস, প্রশ্নে অবজেক্ট যদি আস থাকে তাহলে আমি সাবজেক্ট বানাবো উই। আস মানে তো টিচার সহ, আমি সহ, আমরা, সেই ক্ষেত্রে সাবজেক্ট কি হবে উই। আর অবজেক্ট যদি আস না দেওয়া থেকে অন্য কোনো শব্দ যাই দেয়া থাকুক সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। আমি কথাটা আবারও বলি, অবজেক্ট যদি আস দেওয়া থাকে তাহলে আমি সাবজেক্ট দেবো কি উই, আস দেওয়া থাকলে সাবজেক্ট দেবো উই, আর আস দেওয়া না থাকে তখন আমরা সাবজেক্ট দেবো কি দে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে প্রশ্নের মধ্যে আমরা আস পেয়েছি সেই ক্ষেত্রে সাবজেক্ট কি ধরবো উই। সূত্র অনুযায়ী তারপর আসবে কি উড, উই উড। তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে লেটস চলে গেল, মূল ভার্ব কি আছে গো টু পিকনিক, তাহলে কি হবে গো টু পিকনিক। আর এই রুলসটাই মানে এই एग्जांपलটা তোমরা একটু খেয়াল করো, যদি আমরা এই জায়গাটায় অন্য কিছু দিতাম, অন্য কিছু দিতাম, খেয়াল করো ভালো করে, সেই ক্ষেত্রে আমাদের এই আগে আবারও কিন্তু লেটস এভাবেই থাকতো, লেটস গো টু পিকনিক, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কাকে বলছে ছাত্রছাত্রীদের বলছে। তাহলে কি তো দ্য টিচার প্রপোজড দ্য স্টুডেন্ট, ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট, তখন কিন্তু আমি উই লিখতাম না সাবজেক্ট, কারণ কি এখানে আস দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে দ্য স্টুডেন্ট, তার মানে এখানে কিন্তু অনেকগুলো ছাত্রছাত্রী দেওয়া আছে, সেক্ষেত্রে আমার কাছে কি তারা, তাই আমাকে ইংলিশে কি লিখবো দে, দে তারপরে কি উড, সূত্র অনুযায়ী আবার উড চলে আসবে, দে উড গো টু পিকনিক। দ্যাটস ইট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের লেটের আরেকটা নিয়ম আছে, তা আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পার্ট এফ এ শিখব। আমি পার্ট বাই পার্ট এজন্যই শিখাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সের রুলসগুলো আলাদাভাবে শিখাচ্ছি এই কারণে যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, একবারে শিখলে আমাদের জন্য বোঝাটা কঠিন হয়ে যাবে, তাই ধাপে ধাপে আমরা শিখছি। তাহলে এই ক্লাসটা তোমরা অবশ্যই ভালো করে এই নিয়মগুলো ভালো করে মুখস্থ করে নিবে, এবং তোমাদের ইম্পারেটিভে যে এক্সারসাইজ আছে সেখান থেকে তোমরা লেট যুক্ত নিয়ম, লেটের সাথে আস থাকে এমন নিয়ম, ডন দিয়ে শুরু হয়েছে এমন নিয়ম, অথবা সাধারণ যে কোনো ভার্ব দিয়ে শুরু হয়েছে এমন যে কোনো एग्जांपल পাও, সেই এই নিয়মগুলো ফলো করে সেই एग्जांपलগুলো কি করতে হবে, এক্সারসাইজগুলো সলভ করতে হবে। আশা করি তোমরা সবাই পারবে। এবং আমাদের ডায়লগ কিন্তু একটি দেওয়া ছিল, এটা কি মনে আছে? অবশ্যই শিখে ফেলেছো। এখন তোমাদের সিলেবাস অনুযায়ী একটি ইমেল কমপ্লিট করবে। প্রথম ইমেলটি শর্ট সিলেবাস অনুযায়ী কমপ্লিট করবে। যারা শর্ট সিলেবাস সংগ্রহ করোনি তারা অবশ্যই অফিস থেকে সংগ্রহ করে নেবে। তাহলে এই কাজগুলো তোমরা ভালোভাবে সম্পূর্ণ করবে, এবং নেক্সট ক্লাসে আমরা ইম্পারেটিভের অপর অর্থাৎ লেটের অপর নিয়মটি শিখব, পাশাপাশি এক্সপ্লেনেটরি শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।